যদি আপনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় ওয়েবসাইট ঘন ঘন ভিজিট করেন তাহলে সেটা নোট করা হতে পারে। তাহলে কি এখন যে কেউ এসে আমার সকল তথ্য চুরি করে চলে যেতে পারবে? দাঁড়ান, এখনই ভয় পাবেন না, একটা বড় কিন্তু আছে। আধুনিক যুগে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করেছে। আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি বা অনলাইনে কেনাকাটা করি, প্রতিটি ক্ষেত্রে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে দিই। আমরা যে প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করছি এবং এর ফলে আমাদের যে বিপুল পরিমাণ ইনফরমেশন ট্রান্সফার করা হচ্ছে, এগুলোর নিরাপত্তা কে দিবে? কিভাবে শিওর হব কেউ আমাদের অতি ব্যক্তিগত তথ্য হাতায় নিচ্ছে না? ফার্স্ট পার্টে ডিএনএস সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। সেই ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করতে পারেন। আমাদের নিজেদের সাইবার নিরাপত্তার জন্য প্রয়োজন ডিএনএস সিকিউরিটি, যা আমাদের ব্রাউজিং ইনফরমেশনগুলোকে সুরক্ষিত রাখে। এর জন্য কিছু জিনিস আমাদের আগে জানতে হবে। প্রথমে আসুন দেখি এনক্রিপশন কি। ধরুন আপনি একটি বার্তা পাঠাচ্ছেন আপনার বন্ধুকে, কিন্তু আপনি চান না যে অন্য কেউ সেই বার্তাটা পড়তে পারুক। এজন্য বার্তাটিকে এমনভাবে রূপান্তরিত করা হয় যেন তা কেবল আপনার বন্ধুরাই বুঝতে পারে। এই রূপান্তরের প্রক্রিয়াটাকে আমরা বলি এনক্রিপশন। এখন এন্ড টু এন্ড এনক্রিপশন কি? ধরুন আপনি একটি মেসেজ পাঠালেন হোয়াটসঅ্যাপে। সাধারণ এনক্রিপশনের ক্ষেত্রে মেসেজটি যখন সার্ভারে যায় তখন সার্ভার সেটিকে পড়তে পারে, কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশনে মেসেজটি কেবল পাঠক এবং প্রাপকই পড়তে পারে। এর মানে হলো মেসেজটি যখন আপনার ফোন থেকে আপনার বন্ধুর ফোনে যাচ্ছে তখন মাঝখানে কেউই এটি পড়তে পারবে না, এমনকি সেই সার্ভারও না যার মাধ্যমে মেসেজটি যাচ্ছে। আচ্ছা, ধরুন আপনি এবং আপনার বন্ধু একটি কোড ব্যবহার করে গোপনে বার্তা আদান প্রদান করছেন। এই কোডটি শুধু আপনারা দুজনেই জানেন। আপনি যদি এই কোড ব্যবহার করে বার্তা পাঠান তাহলে অন্য কেউ সেটি দেখে বুঝতে পারবে না। এই কোডটি হলো এনক্রিপশন কি। এখন এন্ড টু এন্ড এনক্রিপশনে এই কোডটি শুধু আপনার এবং আপনার বন্ধুর মধ্যেই থাকবে। কেউ যদি মাঝপথে বার্তাটি পেতে চায় তারা শুধু অক্ষর বা সংখ্যা দেখে, কিন্তু আসল তথ্য বুঝতে পারবে না, কারণ তারা কোডটি জানে না। এখন এন্ড টু এন্ড এনক্রিপশন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি আমাদের ব্যক্তিগত তথ্য ও যোগাযোগকে নিরাপদ রাখে। যেমন আমরা হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা টেলিগ্রাম ব্যবহার করি ব্যক্তিগত বার্তা পাঠানোর জন্য। এন্ড টু এন্ড এনক্রিপশন নিশ্চিত করে যে আমাদের মেসেজ কেবল সেই ব্যক্তিই পড়তে পারবে যার জন্য সেটি প্রেরিত হয়েছে। এছাড়া অনলাইন ব্যাংকিং বা ই কমার্স সাইটগুলিও কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে, যাতে আমাদের ফিনান্সিয়াল তথ্য নিরাপদ থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে এন্ড টু এন্ড এনক্রিপশন কীভাবে কাজ করে? মূলত এটি পাবলিক কি ও প্রাইভেট কি নামে দুটো কি ব্যবহার করে। যখন আপনি একটি বার্তা পাঠান তখন বার্তাটি প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করা হয়। শুধুমাত্র প্রাপকের কাছে থাকা পাবলিক কি দিয়ে সেটি ডিক্রিপ্ট করা যায়। এটা অনেকটা আপনার বাড়ির চাবির মতো। আপনি দরজাটা লক করছেন, অর্থাৎ এনক্রিপ্ট করছেন, এবং কেবল সেই চাবি যার কাছে আছে সেই দরজাটা খুলতে পারবে, অর্থাৎ ডিক্রিপ্ট করতে পারবে। যদিও এন্ড টু এন্ড এনক্রিপশন খুবই শক্তিশালী, তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে। কখনো কখনো সরকার বা আইন প্রয়োগকারী সংস্থাগুলি এনক্রিপশনকে বাইপাস করতে চায় যাতে তারা অপরাধীদের ধরতে পারে, কিন্তু এটি একটি বিতর্কিত বিষয়, কারণ এতে সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। আর এই সিকিউরিটি প্রদান করা হয় কিন্তু কিছু প্রোটোকল মেনটেন করার মাধ্যমে। প্রধান ডিএনএস নিরাপত্তা প্রোটোকলগুলি হলো ডিএনএস সিকিউরিটি এক্সটেনশন। এই প্রোটোকল ডিএনএস ডেটাকে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে নিরাপদ করে, যা ডেটা অথেন্টিসিটি এবং ইন্টিগ্রিটি নিশ্চিত করে। ডিএনএস ওভার এসিটিপিএস বা ডিওএইচ এই প্রোটোকল ডিএনএস কোয়ারিজকে এসিটিপিএস এর মাধ্যমে এনক্রিপ্ট করে, যা স্পাইং এবং ম্যান ইন দ্য মিডল অ্যাটাকস থেকে রক্ষা করে। ডিএনএস ওভার টিএলএস এই প্রোটোকল ডিএনএস ট্রাফিককে টিএলএস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ব্যবহার করে এনক্রিপ্ট করে, যা সিকিউরিটি এবং প্রাইভেসি বাড়ায়। এখন আমাদের জানা প্রয়োজন এই এসিটিপিএস আর টিএলএস কী জিনিস। এখন আমরা জানবো আমাদের সাইবার নিরাপত্তার জন্য দুই খেলোয়াড় সম্পর্কে, এক এইচটিটিপিএস এবং দুই টিসিপি এস্টাবলিশমেন্ট অ্যান্ড টিএলএস।
HTTPS বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর হলো HTTP এর একটি নিরাপদ সংস্করণ যা ডেটা স্থানান্তরের সময় নিরাপত্তা নিশ্চিত করে। HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওয়েব পেজগুলোকে ডেলিভারি করার প্রাথমিক প্রোটোকল, তবে এটি ডেটা এনক্রিপ্ট করে না। HTTPS এই সমস্যাটা সমাধান করে। প্রথমে একটি প্রক্রিয়া সম্পন্ন হয় যাকে বলা হয় TCP কানেকশন এস্টাবলিশমেন্ট, যা 3-ওয়ে হ্যান্ডশেক নামে পরিচিত। এটি 3টি ধাপে সম্পন্ন হয়। নাম্বার 1, SYN বা সিঙ্ক্রোনাইজ। ক্লায়েন্ট সার্ভারকে একটি SYN প্যাকেট পাঠায়। এটি বলে, হ্যালো, আমি একটি সংযোগ শুরু করতে চাই। SYN প্যাকেটটি একটি র্যান্ডম সিকোয়েন্স নাম্বার থাকে যা পরবর্তীতে ডেটা ট্র্যাক করতে ব্যবহৃত হয়। SYN ACK সিঙ্ক্রোনাইজ অ্যাকনলেজ। সার্ভার SYN প্যাকেট পেয়ে একটি SYN ACK প্যাকেট ফেরত পাঠায়। এটি বলে, ঠিক আছে, আমি তোমার অনুরোধ পেয়েছি এবং সংযোগের জন্য প্রস্তুত। ACK বা অ্যাকনলেজ। শেষে ক্লায়েন্ট একটি ACK প্যাকেট পাঠায়। এটি বলে, চমৎকার, আমি তোমার প্রতিক্রিয়া পেয়েছি, এখন আমরা তথ্য আদান প্রদান শুরু করতে পারি। এই 3 ধাপের পরে TCP কানেকশন প্রতিষ্ঠিত হয় এবং ডেটা ট্রান্সফার শুরু হতে পারে। এই প্রক্রিয়া নিশ্চিত করে যে উভয় পক্ষ সংযোগের জন্য প্রস্তুত এবং তাদের সিকোয়েন্স নাম্বার সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। কিন্তু আপনি হয়তো ভাবছেন এই সিকোয়েন্স নাম্বারের ব্যাপারটা কি? এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিকোয়েন্স নাম্বার ব্যবহার করে TCP নিশ্চিত করতে পারে যে সমস্ত ডেটা সঠিক ক্রমে পৌঁছেছে। যদি কোনো প্যাকেট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, TCP সেটি পুনরায় পাঠাতে পারে। এটি নিশ্চিত করে যে আপনি যখন একটি ওয়েব পেজ লোড করেন না কেন, সেটা ইউটিউব ভিডিও দেখেন না কেন, তখন সমস্ত তথ্য সম্পূর্ণ ও সঠিকভাবে আপনার কাছে পৌঁছায়। TCP কানেকশন এস্টাবলিশমেন্টের এই প্রক্রিয়াটি প্রতিবার ঘটে যখন আপনি কোনো ওয়েবসাইট খোলেন বা অনলাইনে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। এটি মিলিসেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়। HTTPS সিকিউর সকেটস লেয়ার অর ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করে। প্রক্রিয়াটি কয়েক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। SSL অর TLS হ্যান্ডশেক ওয়েব ব্রাউজার এবং সার্ভারের মধ্যে একটি নিরাপদ সংযোগ স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া। হ্যান্ডশেকের মাধ্যমে উভয় পক্ষই এনক্রিপশন অ্যালগরিদম এবং সেশন নিয়ে সম্মত হয়। এখন প্রশ্ন, এই ডিজিটাল তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে কিভাবে থার্ড পার্টি নাগরিকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম? নাম্বার 1, ইন্টারনেট মনিটরিং। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISP হলো আপনার ইন্টারনেট সংযোগের প্রধান গেট। কোনো থার্ড পার্টি ISPদের মাধ্যমে সমস্ত ইন্টারনেট ট্রাফিক দেখতে পারে। এর মানে হলো আপনি যে ওয়েবসাইটগুলি ভিজিট করেন, যে ফাইলগুলি ডাউনলোড করেন, এমনকি আপনার অনলাইন সার্চ হিস্ট্রি সবই নজরদারির আওতায় আসতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় ওয়েবসাইট ঘন ঘন ভিজিট করেন, তাহলে সেটা নোট করা হতে পারে। ডিপ প্যাকেট ইন্সপেকশন বা DPI। DPI হলো একটি খুবই অ্যাডভান্স প্রযুক্তি যা নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত ডেটা প্যাকেটগুলির গভীরে প্রবেশ করে। এটা শুধু প্যাকেটের হেডার নয়, তার সম্পূর্ণ বিষয়বস্তু পরীক্ষা করতে পারে। যদি ডেটা এনক্রিপ্ট করা না থাকে, DPI এর মাধ্যমে ইমেল, ইনস্ট্যান্ট মেসেজ, এমনকি ফাইল ট্রান্সফারের বিষয়বস্তুও পড়া যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো সেন্সিটিভ বিষয়ে ইমেল পাঠান, DPI সেই বিষয়বস্তু ধরতে পারে। টেক কোম্পানি ডেটা অ্যাক্সেস। বড় প্রযুক্তি কোম্পানিগুলো যেমন গুগল, ফেসবুক, অ্যামাজন প্রচুর পরিমাণে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে। থার্ড পার্টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ডেটা অ্যাক্সেস করতে পারে। এতে আপনার সার্চ হিস্ট্রি, সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকি আপনার অনলাইন ক্রয় তথ্য অন্তর্ভুক্ত হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি গুগলে কোনো নির্দিষ্ট ঔষধ সম্পর্কে সার্চ করেন, সেই তথ্য থার্ড পার্টির কাছে যেতে পারে। দাঁড়ান, এখনই ভয় পাবেন না, একটা বড় কিন্তু আছে, সেটাতে আসছি একটু পরেই। মেটাডেটা সংগ্রহ। মেটাডেটা হলো তথ্য সম্পর্কে তথ্য। এটা আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এর মাধ্যমে অনেক কিছু জানা যায়, যেমন কমিউনিকেশন প্যাটার্ন, কে কার সাথে যোগাযোগ করছে, কত ঘন ঘন কোন সময়ে, এইসব তথ্য মেটাডেটা থেকে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি নিয়মিত একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে, তা সন্দেহজনক মনে হতে পারে। লোকেশন ইনফরমেশন, আপনার ফোন কোথায় কোথায় সংযোগ স্থাপন করছে তা মেটাডেটা হিসেবে সংরক্ষিত হয়। এর মাধ্যমে আপনার দৈনন্দিন গতিবিধি কিন্তু প্রেডিক্ট করা যায়। ডিভাইস ইনফরমেশন, আপনি কোন ধরনের ডিভাইস ব্যবহার করছেন, কোন সফটওয়্যার ব্যবহার করছেন, এসব তথ্য মেটাডেটায় থাকে। এই তথ্য ব্যবহার করে আপনার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা যায়। এরপরে আসে মোবাইল ট্র্যাকিং। সেল টাওয়ার ট্রায়াঙ্গুলেশন, আপনার মোবাইল ফোন সবসময় নিকটবর্তী কয়েকটি সেল টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। এই টাওয়ারগুলির অবস্থান ব্যবহার করে আপনার ফোনের অবস্থান নির্ণয় করা যায়। শহরাঞ্চলে যেখানে সেল টাওয়ার ঘন ঘন অবস্থিত, সেখানে এই পদ্ধতিতে খুব নির্ভুলভাবে অবস্থান নির্ণয় করা সম্ভব। জিপিএস ট্র্যাকিং, আধুনিক স্মার্টফোনগুলোতে জিপিএস চিপ থাকে। যদি অ্যাক্টিভেটেড থাকে, এটা আপনার অবস্থান খুব নির্ভুলভাবে নির্ধারণ করতে পারে।
অনেক অ্যাপ এই জিপিএস ডেটা ব্যবহার করে যা পরে থার্ড পার্টির হাতে যেতে পারে। IMSI ক্যাচার্স বা ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি ক্যাচার, এগুলো হলো পোর্টেবল ডিভাইস যা নকল সেল টাওয়ার হিসেবে কাজ করে। এগুলি আশপাশের সমস্ত মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করতে পারে। IMSI ক্যাচার ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির ফোন ট্র্যাক করা যায়, এমনকি তার কথোপকথনও শোনা যেতে পারে। এরপরে আসে সোশ্যাল মিডিয়া মনিটরিং, পাবলিক পোস্ট অ্যানালাইসিস। থার্ড পার্টি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে সোশ্যাল মিডিয়া আর পাবলিক পোস্ট বিশ্লেষণ করতে পারে। এর মাধ্যমে জনমত, সামাজিক প্রবণতা, এমনকি সম্ভাব্য বিপজ্জনক কার্যকলাপ শনাক্ত করা যায়। উদাহরণস্বরূপ কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করে পোস্ট খোঁজা যেতে পারে। নেটওয়ার্ক অ্যানালাইসিস, কে কার সাথে সংযুক্ত, কারা একই গ্রুপে আছে, এসব তথ্য বিশ্লেষণ করে সামাজিক নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটি ব্যবহার করে সম্ভাব্য আপত্তিজনক গোষ্ঠী শনাক্ত করা যেতে পারে। এছাড়াও প্রাইভেট ডেটা রিকোয়েস্ট, থার্ড পার্টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কাছে ব্যক্তিগত বার্তা, ফ্রেন্ড লিস্ট, এমনকি ডিলিট করা পোস্টের তথ্যও চাইতে পারে। সিসিটিভি এবং ফেসিয়াল রেকগনিশন, শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। আধুনিক ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যারে এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ব্যক্তিদের শনাক্ত করতে পারে। এই প্রযুক্তি এত উন্নত যে ভিড়ের মধ্যে থেকেও নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব। চীনের মতো কিছু দেশে এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আসে বায়োমেট্রিক ডেটাবেসেস। থার্ড পার্টি বিভিন্ন উদ্দেশ্যে নাগরিকদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে আঙ্গুলের ছাপ, মুখের স্ক্যান, এমনকি ডিএনএ প্রোফাইল। এই তথ্য ব্যবহার করে খুব দ্রুত ও নির্ভুলভাবে ব্যক্তি শনাক্তকরণ করা সম্ভব। উদাহরণস্বরূপ ভারতের যে আধার কার্ডটা আছে, এটা কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় বায়োমেট্রিক ডেটাবেস। তাহলে কি এখন যে কেউ এসে আমার সকল তথ্য চুরি করে চলে যেতে পারবে? উত্তর না। আপনাকে বাঁচানোর জন্য প্রথমেই আসে আইনি অধিকার। অনেক দেশে নাগরিকদের গোপনীয়তার অধিকার সংবিধানে স্বীকৃত। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে ৪র্থ সংশোধনী অযৌক্তিক তল্লাশি এবং জব্দ থেকে সুরক্ষা দেয়। এজন্য আপনারা এডওয়ার্ড স্নোডেনকে একটা থ্যাংক ইউ দিতেই পারেন। কেন দিবেন সেটা নিয়ে ভবিষ্যতের কোনো ভিডিওতে কথা হবে। ইউরোপীয় ইউনিয়নে GDPR, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। ইভেন বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2023-এর 26 ধারার 1 উপধারায় যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে অপর কোনো ব্যক্তির পরিচিতি, তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। এখানে পরিচিতি তথ্য হতে পারে আপনার ছবি, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, ফিঙ্গারপ্রিন্ট, পাসপোর্ট নম্বর, ভয়েস প্রিন্ট, রেটিনা ইমেজ, আইরিশ ইমেজ, আরও অনেক কিছু। এখানে উল্লেখ্য আইনগত কর্তৃত্ব বা লিগ্যাল অথরিটির জন্য এটা প্রযোজ্য না, অর্থাৎ ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য আদালতের অনুমতি বা ওয়ারেন্ট প্রয়োজন। এটি নাগরিকদের অযৌক্তিক নজরদারি থেকে রক্ষা করে। অনেক বড় টেক কোম্পানি নিয়মিত ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা বিভিন্ন থার্ড পার্টির তথ্য অনুরোধের সংখ্যা জানায়। এটি নাগরিকদের জানতে সাহায্য করে যে ঠিক কতটা তথ্য থার্ড পার্টির কাছে যাচ্ছে। তার উপরে একজনের উপরে নজরদারি রাখা কিন্তু খুবই খরচ সাপেক্ষ ব্যাপার। আর যখন সংখ্যাটা লক্ষাধিকে পৌঁছায়, তখন কিন্তু আর কোনো কোম্পানি এত বেশি পরিমাণ তথ্য কাউকে দিবে না। এমনিতেই ফেসবুক গত 10 বছরে বহুবার তথ্য চুরির অপরাধে ক্লাস অ্যাকশন লসুট বা মামলা ফেস করেছে। এখনকার বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়। তাহলে এখন প্রতিরোধের উপায় কি হতে পারে? প্রথম প্রতিরোধের উপায় এনক্রিপশন ব্যবহার। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজ যেমন হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা টেলিগ্রাম, এগুলো ব্যবহার করুন। ফাইল এনক্রিপশন সফটওয়্যার ব্যবহার করে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সুরক্ষিত রাখুন। ভিপিএন ব্যবহার। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন আপনার আইপি ঠিকানা লুকিয়ে রাখে এবং ইন্টারনেটের ট্রাফিককে এনক্রিপ্ট করে। ভিপিএন কিভাবে কাজ করে তা আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি, তা দেখে আসতে পারেন। তাই বিশ্বস্ত ভিপিএন সেবা বেছে নিন যারা লগ সংরক্ষণ করে না। প্রাইভেসি ফোকাস সেবা ব্যবহার করা, যেমন গুগলের পরিবর্তে ডাকডাকগো সার্চ ইঞ্জিন ব্যবহার করা। এছাড়াও প্রোটন মেইলের মতো এনক্রিপ্টেড ইমেল সেবা ব্যবহার করুন। রেগুলার সফটওয়্যারগুলোকে আপডেট করুন। এর মাধ্যমে আপনার যে নিজস্ব সিকিউরিটি আছে সফটওয়্যারগুলোর, সেগুলো আরও আপডেটেড হয়। এছাড়াও ডিজিটাল লিটারেসি বৃদ্ধি করুন। নিজে শিখুন এবং অন্যদের শেখান কীভাবে ডিজিটাল গোপনীয়তা রক্ষা করা যায়। বিভিন্ন নীতি এবং আইন সম্পর্কে সচেতন থাকুন। মনে রাখবেন, পূর্ণ গোপনীয়তা অর্জন করা কঠিন, কিন্তু এই পদক্ষেপগুলি নিলে আপনি আপনার ডিজিটাল গোপনীয়তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকা, প্রযুক্তি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা এবং প্রয়োজনে আমাদের গোপনীয়তা রক্ষার জন্য কথা বলা। আশা করি এই ভিডিও আপনাদের কাছে উপকারী হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ দেখার জন্য।